প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় থেকে নেওয়া ভারতের শাসন বিভাগ থেকে ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অঙ্গরাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল ও মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত হয়। ভারতের সংবিধানের 155 নং ধারা অনুসারে রাজ্যপালের নিয়োগ সম্পর্কে উল্লেখ আছে। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক 5 বছরের জন্য নির্বাচিত হন। তিনি পুনর্নিযুক্ত হতে পারেন। রাজ্যপাল হতে গেলে নিম্নলিখিত যোগ্যতা থাকা প্রয়োজন। সেগুলি হলো: ভারতীয় নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, তিনি আইনসভার সদস্য হতে পারবেন না, তিনি কোনো লাভজনক পদে আসীন থাকতে পারবেন না, বিকৃত বা দেওয়ালিয়া মস্তিষ্ক বলে চিহ্নিত হবেন না। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখনও শ্রীবাস্তক চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে প্রত্যেকটা ভিডিও একদম প্রথমেই তুমি দেখতে পারো। সাধারণত প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকেন, তবে একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকতে পারেন। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিত ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1 নম্বর শাসন সংক্রান্ত ক্ষমতা, 2 নম্বর আইন সংক্রান্ত ক্ষমতা, 3 নম্বর বিচার সংক্রান্ত ক্ষমতা, 4 নম্বর অর্থ সংক্রান্ত ক্ষমতা, 5 নম্বর জরুরি অবস্থা এবং 6 নম্বর স্বেচ্ছাধীন ক্ষমতা। 1 নম্বর শাসন সংক্রান্ত ক্ষমতা। সংবিধান অনুসারে রাজ্যপাল রাজ্যের শাসন বিভাগের প্রধান। এই বিভাগের সমস্ত কাজ তার নামে সম্পন্ন হয়। তিনি মুখ্যমন্ত্রী এবং তার পরামর্শ অনুসারে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। এছাড়া রাজ্যের রাষ্ট্রকৃত্তক কমিশনের সদস্যবৃন্দ এবং অন্যান্য আরও কিছু উচ্চপদস্থ কর্মচারীদের তিনি নিয়োগ করেন। রাজ্যপাল হলেন বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য। তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়োগকর্তা। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। রাজ্যের প্রশাসন সম্পর্কে তিনি মাঝে মাঝে তার রিপোর্টের মাধ্যমে কেন্দ্রকে অবহিত করেন। তার রিপোর্টের উপর নির্ভর করে রাষ্ট্রপতি রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারেন। এছাড়াও তিনি রাজ্যে তপশিলি জাতি ও উপজাতিদের স্বার্থে একজন মন্ত্রী নিয়োগ করতে পারেন। 2 নম্বর আইন সংক্রান্ত ক্ষমতা। অঙ্গরাজ্যের রাজ্যপাল আইন বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি আইনসভার অধিবেশন আহ্বান করতে পারেন, আবার স্থগিত রাখতে পারেন। তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে বিধানসভা ভেঙে দিতে পারেন। যে সমস্ত রাজ্যের বিধান পরিষদ আছে সেখানে তিনি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতি জগতের কীর্তি মানুষদের মনোনীত করতে পারেন। রাজ্যপালের সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। অর্থ বিল ছাড়া অন্য বিলের ক্ষেত্রে তিনি সম্মতি জানাতে পারেন, আবার নাও দিতে পারেন, অথবা রাজ্য আইনসভার কাছে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। তবে রাজ্য আইনসভা দ্বিতীয়বার বিলটি পাস হলে রাজ্যপাল তাতে স্বাক্ষর প্রদানে বাধ্য থাকেন। অর্থ বিলের ক্ষেত্রে তিনি স্বাক্ষর প্রদানে বাধ্য। সংবিধানের 217 নং ধারা অনুসারে বিধানসভার অধিবেশন বন্ধ থাকাকালীন রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারেন। এই অধ্যাদেশ আইনের ন্যায় কার্যকর হয়। পরে বিধানসভায় গৃহীত হলে সেটি আইনে পরিণত হয়। 3 নম্বর
বিচার সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় শাসনতন্ত্রের 161 নং ধারা অনুসারে তিনি রাজ্য সরকারের অধিকারভুক্ত বিষয়ে আইন অমান্যকারী কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন কিংবা শাস্তির পরিমাণ হ্রাস করতে পারেন। তিনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু ক্ষমা করতে পারেন না। হাইকোর্টের বিচারকদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করেন। রাজ্যপাল জেলা জজ ও অন্যান্য অধস্তন আদালতের বিচারক ও কর্মচারীদের নিয়োগ করেন। অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপাল রাজ্যের সারা বছরের আয় ব্যয়ের বার্ষিক হিসাব বিধানসভায় অর্থমন্ত্রীর মাধ্যমে পেশ করেন। রাজ্যপালের পূর্ব অনুমতি ছাড়া অর্থবিল বা ব্যয় বরাদ্দের দাবি আইনসভায় উপস্থিত করা যায় না। রাজ্যের আকস্মিক ব্যয় নির্বাহের জন্য রাজ্যপালের নিয়ন্ত্রণাধীন একটি আকস্মিক ব্যয় তহবিল থাকে। নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য এই তহবিল থেকে অর্থ মঞ্জুর করা যায়। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের 356 নং ধারা অনুসারে যদি রাজ্যপাল এই মর্মে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন প্রেরণ করেন যে সংবিধান তথা আইনের বিধি অনুসারে রাজ্য প্রশাসন পরিচালনা হচ্ছে না, তবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাষ্ট্রপতি রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করতে পারেন। স্বেচ্ছাধীন ক্ষমতা। সংবিধানে রাজ্যপালকে এমন কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যা রাজ্যপালকে এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করেছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নিয়োগের ক্ষেত্রে পরিস্থিতির প্রয়োজনে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 1966 খ্রিস্টাব্দে রাজ্যপাল ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নিয়োগের জন্য স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেছিলেন, অথচ তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন না। বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রেও রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। মুখ্যমন্ত্রীকে যে কোনো সময় বিধানসভার অধিবেশন আহ্বান করার জন্য বলতে পারেন। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ করতে পারেন। এছাড়াও কয়েকটি বিশেষ রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের বিশেষ ক্ষমতা আছে, যেমন অসমের রাজ্যপালের হাতে উপজাতি অধ্যুষিত অঞ্চলে শাসনকার্য পরিচালনা বিষয়ে, গুজরাট ও মহারাষ্ট্রের বিশেষ বিশেষ অঞ্চলের উন্নয়নের বিষয়ে, নাগাল্যান্ডের বিদ্রোহী নাগাদের ক্রিয়াকলাপ দমনের বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। মূল্যায়ন। সংবিধান অনুসারে অঙ্গরাজ্যের শাসন বিভাগের প্রধান রাজ্যপাল। বাস্তবে সংসদীয় শাসন ব্যবস্থা অনুসারে তিনি নিয়মতান্ত্রিক শাসক এবং মন্ত্রিসভা হল প্রকৃত শাসক। সরোজিনী নাইডু রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি হিসেবে অভিহিত করেছেন। সংবিধানের 163(2) নং ধারা অনুসারে রাজ্যপাল যখন স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেন এবং কেন্দ্রের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তখন তিনি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য নন। তবে রাজ্যপালের পদমর্যাদা তার ব্যক্তিত্ব ও বিচক্ষণতার উপর অনেকাংশে নির্ভর করে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তোমাদের আরও বেশি সুবিধার জন্য ডেসক্রিপশানে দেওয়া আমার ফোন নম্বর নিয়ে তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো।